ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি পঞ্চম পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। বিষয়টির বিষয় কোড হচ্ছে 670-52। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যয়ের উপাদানসমূহ। তো আজকের ক্লাস শুরু করার পূর্বে একটি ঘোষণা যে তোমাদের হাজিরা আজকে গুগল ফর্মের মাধ্যমে নেওয়া হবে। কমেন্টে একটি গুগল ফর্ম এবং এর একটি লিঙ্ক দেওয়া হয়েছে। তোমরা গুগল ফর্মে প্রবেশ করে সেখানে তোমাদের রোল নম্বর, গ্রুপ এবং শিফট লিখে কমেন্ট করবে। বাইরে রোল নম্বর গ্রুপ শিফট লিখে কমেন্ট করার প্রয়োজন নেই। তোমরা গুগল ফর্মে প্রবেশ করে সেইখানে রোল নম্বর, গ্রুপ, শিফট লিখে সাবমিট করবে, তাহলে সবার হাজিরাটা আমি একসাথে কালেক্ট করতে পারবো। সকলকে ধন্যবাদ। আমরা আজকের সেশনে চলে যাই। শ্রম ব্যয় বা লেবার কস্টিং। শ্রম উৎপাদন ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আজকাল বিশেষ করে শিল্পোন্নত দেশসমূহে শ্রম খরচ হ্রাসের জন্য নতুন নতুন শ্রম সংক্ষেপণ যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। শ্রমের কোনো প্রকার অপচয় যাতে না হয় এবং শ্রম যাতে সুষ্ঠুভাবে কাজে লাগানো যায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখা উচিত। শ্রমের উপযুক্ত নিয়ন্ত্রণ উৎপাদন ব্যয় হিসাবের এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রত্যক্ষ এবং পরোক্ষ অথবা উভয় প্রকার শ্রম বাবদ শ্রমিককে যে মজুরি প্রদান করা হয় তাই শ্রম ব্যয়। তাহলে শ্রম ব্যয় কি বলা হচ্ছে? বলা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ অথবা উভয় প্রকার শ্রম বাবদ, প্রত্যক্ষ বা পরোক্ষ প্রকার শ্রম বাবদ বা যে কোনো এক প্রকার শ্রম বাবদ শ্রমিককে যে মজুরি প্রদান করা হয় সেটাই হচ্ছে শ্রম ব্যয়। কারণ প্রত্যক্ষ শ্রম কি সেটা আমরা দেখি। যে শ্রম দ্বারা সরাসরিভাবে প্রত্যক্ষ মাল হতে দ্রব্য প্রস্তুত করা হয় তাকে প্রত্যক্ষ শ্রম বলে। প্রত্যক্ষ শ্রমিকের মজুরি উৎপাদিত দ্রব্যের প্রত্যক্ষ ব্যয়ের গণ্য করা হয়। অর্থাৎ বলা হচ্ছে যে শ্রম সরাসরিভাবে প্রত্যক্ষ মাল হতে দ্রব্য প্রস্তুত করা হয় তাকে প্রত্যক্ষ শ্রম বলে। যেমন আসবাবপত্র তৈরিতে মিস্ত্রি অবশ্যই প্রত্যক্ষভাবে জড়িত থাকে, সুতরাং তার শ্রম বাবদ যে ব্যয় সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। এরপর হচ্ছে কাঠ খরচ, কাপড় বুননে তাঁতির খরচ। আসবাবপত্র তৈরিতে কি মিস্ত্রি তো লাগবেই, কাঠের যে খরচ সেটা লাগে। এরপরে বলছে যে কাপড় বুননে তাঁতির খরচ। কাপড় বুনতে গেলে তাঁতি তো প্রয়োজন অবশ্যইভাবে, এই জন্য যেহেতু প্রত্যক্ষভাবে তাঁতি জড়িত থাকে এই কারণে তার শ্রমটা বলা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। এরপরে পরোক্ষ শ্রমটা কি আমরা জানি, যে শ্রম সরাসরি উৎপাদন কাজে লাগে না তাকে পরোক্ষ শ্রম বলে। উৎপাদন কাজে সরাসরি লাগে না কিন্তু উৎপাদনের জন্য এগুলো প্রয়োজন। কোন নির্দিষ্ট উৎপাদন কাজকে ভিত্তি করে তাদের মজুরি নির্ধারণ করা হয় না, বরং প্রতিষ্ঠানের কার্যকলাপের সাথে জড়িত থাকে। যেমন তদারকি কর্মচারী অর্থাৎ যারা তদারক করে, ফোরম্যান, করণিক, ড্রাইভার, পিয়ন, ঝাড়ুদার ইত্যাদি, এদের শ্রমটা বলা হচ্ছে পরোক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম হচ্ছে যে সরাসরি উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকবে, আর হচ্ছে পরোক্ষ শ্রমটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকবে না। প্রত্যক্ষ পরোক্ষ শ্রমের মধ্যে পার্থক্য। যে শ্রম দ্বারা সরাসরিভাবে প্রত্যক্ষ মাল হতে দ্রব্য প্রস্তুত করা হয় তাকে প্রত্যক্ষ শ্রম বলা হয়। যে শ্রম সরাসরি উৎপাদন কাজে লাগে না, তাহলে যেটা সরাসরি উৎপাদন কাজে লাগে যে শ্রম সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম, যেটা সরাসরি উৎপাদন কাজে লাগে না তা হচ্ছে পরোক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রমের খরচ সরাসরিভাবে উৎপাদনের ব্যয় রূপে গণ্য করা হয়। পরোক্ষ শ্রম খরচ অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে ধরা হয়। প্রত্যক্ষ শ্রমিকের মজুরি উৎপাদিত দ্রব্যের প্রত্যক্ষ ব্যয় রূপে গণ্য করা হয়। উৎপাদিত কাজের ভিত্তিতে পরোক্ষ শ্রমের মজুরি নির্ধারিত হয় না। যেমন আসবাবপত্র তৈরিতে মিস্ত্রির শ্রম, কাপড় বুননে তাঁতির শ্রম ইত্যাদি, এগুলো হচ্ছে প্রত্যক্ষ শ্রম। যেহেতু আসবাবপত্র তৈরিতে মিস্ত্রি, কাপড় বুননে তাঁতি এরা কি প্রত্যক্ষভাবে ওই কাজের সাথে জড়িত থাকে। আর পরোক্ষ শ্রম হচ্ছে তদারকি কর্মচারী, ফোরম্যান, পিয়ন, আনুষঙ্গিক, এসব হচ্ছে পরোক্ষ শ্রম। এভাবে আমরা জানবো প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ। প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্রম ব্যয় ছাড়া যে সকল খরচ প্রত্যক্ষভাবে কোনো পণ্য, প্রক্রিয়া বা কাজের জন্য প্রদান করা হয় এদেরকে প্রত্যক্ষ খরচ বলা হয়।
প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ সমবায় ছাড়াও যে সকল খরচ প্রত্যক্ষভাবে কোনো পণ্য প্রক্রিয়া বা কাজের জন্য, পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য বা কাজের জন্য প্রদান করা হয়, এদেরকে প্রত্যক্ষ খরচ বলা হয়। এই জাতীয় খরচকে মূল ব্যয়ের সঙ্গে ধরতে হয়, যেমন সত্ত্ব ভাড়া, স্থপতির ফি, উৎপাদন শুল্ক, উৎপাদন কেন্দ্রে যাতায়াত খরচ, উৎপাদন করতে যে ডিজাইন করতে হয় সেই ডিজাইনের খরচ ইত্যাদি প্রত্যক্ষ খরচের উদাহরণ। পরোক্ষ খরচ, যে সমস্ত খরচ সরাসরিভাবে উৎপাদন ব্যয় কেন্দ্রে ধার্য করা হয় না, অথচ এদেরকে উৎপাদন ব্যয় কেন্দ্রে বন্টন করা হয় বা সহিত করা হয়, এদেরকে পরোক্ষ খরচ বলা হয়। পরোক্ষ খরচ কোনগুলো বলা হচ্ছে? বিমার যে বিমা করা হয় কোম্পানির নামে তার প্রিমিয়াম, টেলিফোন খরচ, জেনারেল ম্যানেজারের বেতন, অফিসের খরচ, বিজ্ঞাপন, বহিবহন খরচ ইত্যাদি পরোক্ষ খরচের উদাহরণ। এখন আমরা প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচের মাধ্যমে পার্থক্য দেখে নিই। প্রত্যক্ষ ও পরোক্ষ খরচের মধ্যে পার্থক্য বিদ্যমান, তার নিচে দেওয়া হলো। প্রত্যক্ষ খরচ বলা হচ্ছে প্রত্যক্ষ মাল ও প্রত্যক্ষ শ্রম ছাড়াও উৎপাদনে কিছু খরচ হয়। তাহলে প্রত্যক্ষ মাল এবং প্রত্যক্ষ শ্রম ছাড়াও উৎপাদনে কিছু খরচ হয়ে থাকে, যেগুলোকে সরাসরিভাবে প্রত্যক্ষ খরচ বলা হয়। পরোক্ষ খরচ কি? প্রত্যক্ষ খরচ ব্যতীত অন্যান্য যাবতীয় ব্যয়কে পরোক্ষ খরচ বা উপরি খরচ বলে। তাহলে প্রত্যক্ষ খরচ ছাড়া অন্যান্য যাবতীয় খরচকে বলা হচ্ছে উপরি খরচ বা পরোক্ষ খরচ। প্রত্যক্ষ খরচের উপর লাভ ক্ষতি নির্ভর করে না, পরোক্ষ খরচের উপর লাভ ক্ষতি নির্ভর করে। যেহেতু প্রত্যক্ষ খরচ বলতে কি উৎপাদন কাজে সরাসরি জড়িত থাকে, তাহলে সুতরাং এই খরচটা উৎপাদন করতে গেলে লাগবেই, অবশ্যই প্রয়োজনীয়। সুতরাং এইটার উপর হচ্ছে লাভ ক্ষতিটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে পরোক্ষ খরচের এক্সট্রা যে আরো উপরি খরচ আছে সেইগুলোর উপরে লাভ ক্ষতিটা নির্ভর করে থাকে। প্রত্যক্ষ খরচ কম বা বেশি করা যায় না, প্রত্যক্ষ খরচ কম বা বেশি করা যায় না। কম বেশি করলে দেখা যাচ্ছে যে মালের কোয়ালিটি, উৎপাদনের কোয়ালিটি ভালো হবে না। আর পরোক্ষ খরচ বলা হচ্ছে পরোক্ষ খরচ কম বা বেশি করা যায়। প্রত্যক্ষ খরচগুলো কি কি তাহলে আমরা জেনে নিই। বিশেষ ধরনের নকশা খরচ, যন্ত্রপাতি বা যন্ত্রাংশ ভাড়া খরচ, পরিবহন খরচ ইত্যাদি। আর পরোক্ষ খরচ হচ্ছে কারখানা ভাড়া, কারখানার ভাড়া, বিদ্যুৎ বিল, পানি খরচ ইত্যাদি, বিক্রয় ও বিল খরচ, বিজ্ঞাপন খরচ ইত্যাদি হচ্ছে পরোক্ষ খরচ। তাহলে এই হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ খরচের পার্থক্য। এখন পরোক্ষ খরচ কি কি সেটা আমরা জেনে নিই। পরোক্ষ খরচ বলা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে কারখানার উপরি খরচ বা ফ্যাক্টরি ওভারহেড কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট এবং সেলিং বা ডিস্ট্রিবিউশন কস্ট, বিক্রয় ও বিলি খরচ। কারখানার উপরি খরচ প্রত্যক্ষ মাল ও প্রত্যক্ষ শ্রম ব্যতীত যাবতীয় খরচকে প্রত্যক্ষ মাল ও প্রত্যক্ষ শ্রম ব্যতীত বা ছাড়া যাবতীয় খরচকে কারখানার উপরি খরচ বলে। যেমন কারখানার ভাড়া, পৌর কর, বীমা, বিদ্যুৎ, টেলিফোন, পানি ও কলকবজার অবচয় ইত্যাদি বাবদ খরচ। কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষ এই দুই প্রকারের খরচ হয়ে থাকে। এই জন্য কারখানার পরোক্ষ খরচকে শুধু কারখানার খরচ না বলে কারখানার উপরি খরচ বলা হয়ে থাকে। তাহলে কারখানায় প্রত্যক্ষ পরোক্ষ এই দুই প্রকারের খরচ হয়ে থাকে, এই জন্য কারখানার পরোক্ষ যে খরচটা সেটাকে শুধু কারখানার খরচ না বলে কারখানার উপরি খরচ বলা হয়। তাহলে উপরি খরচের অন্তর্ভুক্ত হচ্ছে কি? কারখানার ভাড়া, কারখানা যে ভাড়ায় চালিত হয়, দেখা যাচ্ছে যে কোনো বিল্ডিং ভাড়া নেওয়া হয়েছে কারখানা, সেখানে কারখানা স্থাপন করা হয়েছে, সেটার জন্য কি পে করতে হয়, ভাড়া দিতে হয়। পৌর কর, কোনো পৌরসভার অন্তর্ভুক্ত হলে সেখানে কর দিতে হয়। তারপরে কোম্পানির নামে বা কারখানার নামে বীমা করতে হয়। সেখানকার বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, পানির বিল, এছাড়া কল কবজার যে অবচয় ইত্যাদি বাবদ খরচ, এগুলোকে বলা হচ্ছে কি ওভারহেড কস্ট, ফ্যাক্টরি ওভারহেড কস্ট বা কারখানার উপরি খরচ। আচ্ছা, নেক্সট হচ্ছে উপরি খরচ, পরোক্ষ খরচ হচ্ছে প্রশাসনিক খরচ বা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। কোন প্রতিষ্ঠানে অফিস ও প্রশাসন বাবদ যে খরচ হয় তার বলা হচ্ছে কি অফিস ও প্রশাসন বাবদ যে খরচ হয় তাকে প্রশাসনিক খরচ বলে। যেমন অফিস কর্মচারী ও কর্মকর্তার বেতন, অফিসের যে কর্মচারী আছে এবং কর্মকর্তা তাদের বেতন, অফিসের ভাড়া, অফিসে ব্যবহৃত টেলিফোন, বিদ্যুৎ, পানি, কাগজপত্র, আসবাবপত্র, ডাক খরচ ইত্যাদি বাবদ যে খরচ হয় সেগুলোকে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন খরচ। সুতরাং প্রতিষ্ঠানের অফিস ও প্রশাসন বাবদ যে খরচ সেটাই হচ্ছে প্রশাসনিক খরচ। বিক্রয় ও বিলি খরচ, তৈরি মাল বিক্রয়ের জন্য প্রয়োজনীয় খরচকে বিক্রয় ও বিলি খরচ বলে। যেমন বিজ্ঞাপনের জন্য খরচ,
বিক্রয় বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদি, টেলিফোন, মাল প্রেরণের খরচ ইত্যাদি। তাহলে বিক্রয় ও বিলি, তাহলে বিক্রয় এবং বিলি করতে, পণ্য উৎপাদনের পরে সেটা বিক্রয় এবং বিলি করার জন্য যে সকল খরচ হয় সেই সকল খরচ হচ্ছে বিক্রয় বিলি খরচ। যেমন বিজ্ঞাপন, একটা পণ্য উৎপাদন করা হলো, সেই পণ্যের বিজ্ঞাপন বাবদ খরচ, তারপর বিক্রয় বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, সেখানকার টেলিফোন খরচ, মাল প্রেরণের খরচ ইত্যাদি হচ্ছে বিক্রয় ও বিলি খরচ। কারখানার উপরি খরচ, তাহলে কারখানার উপরি খরচটা কি, যে বলা হচ্ছে কারখানার যে সমস্ত ব্যয় সরাসরি ভাবে কোনো নির্দিষ্ট উৎপাদনের খরচ রূপে গণ্য করা যায় না, বরং সে সমস্ত ব্যয় সমগ্র কারখানা অথবা এর কোনো অংশ বা বিভাগের জন্য হয়ে থাকে, তাদেরকে কারখানার উপরি খরচ বলা হয়। তাহলে সরাসরি উৎপাদনের সাথে জড়িত থাকে না এই সকল খরচ, কিন্তু এই সমস্ত ব্যয় হচ্ছে কারখানা বা এর অংশ বিভাগের জন্য হয়ে থাকে, এই জন্য একে কারখানার উপরি খরচ বলা হয়। কারখানার জন্য এই খরচটা হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে কারখানার উপরি খরচ। কি কি? কারখানা দালানের ভাড়া ও কর। আচ্ছা, কারখানাটা যদি নিজস্ব সম্পত্তি না হয়, যদি ভাড়া বাসায় হয়ে থাকে, ভাড়া বিল্ডিং এ, ভাড়া স্থাপনায় হয়ে থাকে, তাহলে সেখানে কি করা হয়, ভাড়া দিতে হয়। এরপরে হচ্ছে কি, যদি করের আওতায় থাকে তাহলে কর দিতে হয়। জ্বালানি ও কারখানার বৈদ্যুতিক খরচ। আচ্ছা, জ্বালানি, যে উৎপাদন করতে জ্বালানির প্রয়োজন হয়। এরপর হচ্ছে বৈদ্যুতিক খরচ, যে বিদ্যুৎ ব্যয় হয়। যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতি যদি অপচয় হয়, যন্ত্রপাতি মেরামত করতে যে খরচ হয়। কারখানা পরিচালকের বেতন, কারখানা যিনি পরিচালনা করেন তার বেতন। গুদামের ও সময় রক্ষণ বিভাগের খরচ, গুদামজাত করতে যে খরচ হয়। এরপর হচ্ছে কারখানার পরোক্ষ মালের খরচ, কারখানার পরোক্ষ শ্রমিকের মজুরি, তদারকের মজুরি, ক্যান্টিন ও শ্রমিক কল্যাণে ব্যয়। কারখানার শ্রম খরচের উপর সামাজিক বীমা, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদির জন্য বীমা খরচ, কারখানায় বীমা করা হয়। কারখানা দালান, যন্ত্রপাতি ইত্যাদির জন্য বীমা খরচ। ক্রয় বিভাগের খরচ, মাল আনয়ন খরচ, যদি তা মালের ক্রয় মূল্যের সাথে ধরানো হয়, তাহলে মালের আনয়ন খরচটাও যদি তা ক্রয় মূল্যের সাথে ধরানো হয়, তাহলে এটাও হচ্ছে কি উপরি খরচের অন্তর্ভুক্ত। তাহলে এই খরচগুলো সাধারণত উপরি খরচের মধ্যে পড়ে। উপরি খরচগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমরা জানবো স্থায়ী ও পরিবর্তনশীল খরচ। সেই স্থায়ী খরচ কোনটা? যে খরচ নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না, বরং নির্দিষ্ট কার্যমাত্রায় উৎপাদন কম বেশি হলেও খরচ একই থাকে, তাকে স্থায়ী খরচ বলে। অর্থাৎ যে খরচটা কি হয়, পরিবর্তন হয় না, স্থায়ী থাকে, অর্থাৎ উৎপাদনের কম বেশি হলেও খরচটা একই থাকে, সেটাকে বলা হচ্ছে স্থায়ী খরচ। অর্থাৎ উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না, উৎপাদন যেমনই হোক খরচটা হয়ে থাকে, সেই খরচটাকে বলা হচ্ছে স্থায়ী খরচ। পরোক্ষ খরচ সমূহ স্থায়ী খরচের অন্তর্ভুক্ত। পরোক্ষ যে সকল খরচ সমূহ সেগুলো হচ্ছে স্থায়ী খরচের অন্তর্ভুক্ত। আর হচ্ছে এগুলোর উদাহরণ হচ্ছে কারখানা ভাড়া। যেমন কারখানা ভাড়ার উৎপাদন কতটুকু হচ্ছে, কম হচ্ছে না বেশি হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে না। কারখানার যে ভাড়া সেটা লাগেই, যা ভাড়া সেটাই লাগে, অর্থাৎ স্থায়ী থাকে ভাড়াটা। প্রশাসনিক কর্মকর্তার বেতন, এই বেতনটাও লাগে, এটা পরিবর্তন হয় না। বীমা খরচ, তাহলে কারখানা ভাড়া, প্রশাসনিক কর্মকর্তার বেতন, বীমা খরচ, এগুলো সাধারণত পরোক্ষ খরচের অন্তর্ভুক্ত। এই খরচগুলোকে বলা হচ্ছে স্থায়ী খরচ। এরপরে পরিবর্তনশীল খরচ কি আমরা জানি, যে খরচ নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদনের পরিমাণ অনুসারে কম বেশি হয়, তাকে পরিবর্তনশীল খরচ বলা হয়। তাহলে যে খরচটা উৎপাদনের পরিমাণ অনুসারে, দেখা যাচ্ছে উৎপাদন যদি কম হয় বা বেশি হয়, তাহলে সেটা পরিবর্তন হয়ে যায়, সেই খরচটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল খরচ। প্রত্যক্ষ খরচ যেগুলো, তাহলে প্রত্যক্ষ খরচ সমূহ হচ্ছে পরিবর্তনশীল খরচের অন্তর্ভুক্ত এবং পরোক্ষ খরচ সমূহ হচ্ছে স্থায়ী খরচের অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। তাহলে প্রত্যক্ষ যেগুলো খরচ সেগুলো হচ্ছে পরিবর্তনশীল খরচ, পরোক্ষ খরচ সমূহ হচ্ছে স্থায়ী খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ সমূহ কি? যেমন প্রত্যক্ষ মালামাল ও শ্রম, অর্থাৎ উৎপাদন করতে যে সকল কাঁচামাল সরাসরি প্রয়োজন হয় সেগুলোকে বলা হচ্ছে প্রত্যক্ষ মালামাল, এবং সেগুলোর পিছনে যে শ্রম ব্যয় হয় সেগুলো হচ্ছে প্রত্যক্ষ শ্রম। এরপর হচ্ছে জ্বালানি শক্তি, বিক্রয় কমিশন ইত্যাদি, এগুলো হচ্ছে পরিবর্তনশীল খরচ। বিক্রয় খরচ ও বন্টন খরচের মাঝে পার্থক্য। বিক্রয় খরচ ও বন্টন খরচের মধ্যে পার্থক্য। তাহলে বিক্রয় সংক্রান্ত যে খরচ হয় তাকে বিক্রয় খরচ বলে। অর্থাৎ একটা দ্রব্য বিক্রয় করতে গেলে যে ধরনের খরচ হয় সেগুলোকে বলা হচ্ছে বিক্রয় খরচ। আর বন্টন খরচ হচ্ছে উৎপাদন দ্রব্য কারখানা থেকে ক্রেতা পর্যন্ত পরিবহন করতে যে খরচ হয় তাকে বন্টন খরচ বলে। অর্থাৎ উৎপাদন দ্রব্য বলা হচ্ছে কারখানা থেকে ক্রেতা পর্যন্ত পৌঁছে দিতে, পরিবহন করতে যে খরচ হয়
উৎপাদন দ্রব্য কারখানা থেকে ক্রেতা পর্যন্ত পরিবহনের কাজে যে খরচটা হয় সেটাকে বলা হচ্ছে বন্টন খরচ, আর বিক্রয়ের জন্য যে খরচ হয় সেটাকে বলা হচ্ছে বিক্রয় খরচ, আর উৎপাদিত দ্রব্য ক্রেতার হাত পর্যন্ত পৌঁছাতে যে খরচ হয় সেটাকে বলা হচ্ছে বন্টন খরচ। বিক্রয় খরচ যেমন বলা হচ্ছে কি সেলসম্যানের বেতন, অর্থাৎ যিনি বিক্রয় কর্মী আছে তাদের বেতন বোনাস, বিক্রয় বিভাগের প্রশাসনিক বিভাগের খরচ, তারপর হচ্ছে বিক্রয় কর্মীদের বেতন বোনাস ইত্যাদি হচ্ছে বিক্রয় খরচের অন্তর্ভুক্ত। আর বন্টন খরচ যেমন হচ্ছে পরিবহন খরচ, পরিবহন বাবদ যে খরচ হয়, এরপরে যে টোল দিতে হয়, দ্রব্য সামগ্রীর খাজনা, গুদাম ঘরের ভাড়া ইত্যাদি বলা হচ্ছে বন্টন খরচের অন্তর্ভুক্ত। বিক্রয় খরচ ও বন্টন খরচ সমান হচ্ছে মোট ব্যয় মাইনাস উৎপাদন ব্যয়। মোট ব্যয় থেকে যে উৎপাদন ব্যয় সেটা বাদ দিলে বিক্রয় খরচ ও বন্টন খরচটা পাওয়া যায়। বিক্রয় ও বন্টন খরচ সমান মোট ব্যয় মাইনাস উৎপাদন ব্যয়, অর্থাৎ বিক্রয় ও বন্টন খরচটা পাওয়া যায় কি মোট ব্যয় থেকে উৎপাদন ব্যয়টুকু যদি বাদ দেওয়া যায় তাহলে বিক্রয় ও বন্টন খরচটা পাওয়া যায়। তাহলে বিক্রয় খরচ আশা করি বুঝতে পারতেছো। বিক্রয়ের জন্য যে সমস্ত খরচ হয় অর্থাৎ পণ্য বিক্রয় করতে গেলে সেগুলোকে বলা হচ্ছে বিক্রয় খরচ। বন্টন খরচ বলা হচ্ছে যে উৎপন্ন দ্রব্য ক্রেতার হাত পর্যন্ত পৌঁছে দিতে পরিবহন বাবদ যে খরচ হয় সেটাকে বলা হচ্ছে বন্টন খরচ। বিক্রয় খরচের উদাহরণ হচ্ছে যে বিক্রয় কর্মীদের বেতন বোনাস প্রশাসনিক বিভাগের খরচ, আর বন্টন খরচের উদাহরণ হচ্ছে পরিবহন বাবদ যে খরচ হয় এবং টোল হয়, গুদাম ঘরের ভাড়া, দ্রব্য সামগ্রীর খাজনা ইত্যাদি হচ্ছে বন্টন খরচের অন্তর্ভুক্ত। আর মোট ব্যয় থেকে যদি উৎপাদন ব্যয় পাওয়া যায় তাহলে বিক্রয় ও বন্টন খরচটা পাওয়া যায়। বেকার সময় বা কর্মহীন সময়। শিল্প কারখানায় উৎপাদনকালে কিছু না কিছু সময় যন্ত্রপাতি, শ্রমিক ইত্যাদি কর্মহীন অবস্থায় থাকে। তাই বলা হচ্ছে যে উৎপাদনকালে কোনো না কোনো সময় দেখা যাচ্ছে কোনো আবশ্যিক কারণে বা কোনো অবহেলাজনিত কারণে দেখা যাচ্ছে যে শ্রমিক কর্মহীন অবস্থায় থাকে বা তারা সেই সময় কোনো কাজ করে না। তারা উৎপাদনে অংশগ্রহণ করার পরে কিছু সময় কর্মহীন হয়ে পড়ে, নতুবা পরবর্তী কাজ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই কর্মহীন অবস্থায় শ্রমিক ও যন্ত্রপাতির খরচ উৎপাদিত পণ্যের ব্যয় হিসেবে যোগ করতে হয়। সুতরাং এই কর্মহীন সময়টার জন্য দেখা যাচ্ছে যে শ্রমিককে মজুরি প্রদান করতে হয় এবং যন্ত্রপাতির খরচটা পণ্যের ব্যয় হিসেবে যোগ করা হয়। এর প্রভাবে দেখা যাচ্ছে যে পণ্যের মূল্যটা বৃদ্ধি পেয়ে যায়। মালিক পক্ষ কখনোই ভর্তুকি বা লোকসান দিয়ে পণ্যের বাজারজাত করবে না। সুতরাং যন্ত্রপাতি ও শ্রমিক কর্মহীন অবস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মহীন অবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যন্ত্রপাতির কর্মহীন অবস্থা, একটা হচ্ছে শ্রমিকের কর্মহীন যন্ত্রাদি। প্রকৃত উৎপাদন প্রক্রিয়া ব্যতীত যন্ত্রাদি যখন কর্মহীন অবস্থায় থাকে তখন তাকে কর্মহীন যন্ত্রাদি বলে। অর্থাৎ উৎপাদন ছাড়া যন্ত্র যদি কর্মহীন থাকে বা কাজ না করে তখন সেটাকে বলা হচ্ছে কর্মহীন যন্ত্রাদি। এর বিভিন্ন কারণ থাকতে পারে, তবে নিচে আলোচনা করা হলো। যান্ত্রিক কারণ, মেকানিক্যাল রিজন কি? এর কারণগুলো হচ্ছে হঠাৎ মেশিন বসে যাওয়া বা ব্রেকডাউন হওয়া, দুর্ঘটনা ঘটা, যন্ত্রাংশ ভেঙে যাওয়া, বিদ্যুৎ চলে যাওয়া। তাহলে যান্ত্রিক কারণে কি কি হতে পারে? দেখা যাচ্ছে যে মেশিন ব্রেকডাউন হলো বা নষ্ট হয়ে গেল বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেল, যন্ত্রাংশের কোনো একটা যন্ত্রাংশ বা পার্টস ভেঙে গেল, কারেন্ট চলে গেল বা বিদ্যুৎ চলে গেল ইত্যাদি কারণে দেখা যাচ্ছে যে মেশিন কর্মহীন থাকতে পারে। এরপর হচ্ছে ত্রুটিযুক্ত পরিকল্পনা। সঠিক পরিকল্পনার অভাবে দেখা যায় অনেক সময় উৎপাদন প্রক্রিয়ায় যন্ত্রাদি কর্মহীন অবস্থায় থাকে। অনেক সময় যন্ত্রাদির পূর্ণ ক্ষমতা ব্যবহার করা হয় না এবং পরিদর্শকের অবহেলা বা দুর্বল পরিদর্শনের জন্য শ্রমিক ও যন্ত্রাদি কর্মহীন অবস্থায় থাকে। তাহলে পরিকল্পনা যদি সঠিকভাবে না করা হয় তাহলে দেখা যাচ্ছে যে যন্ত্রাদির যে পূর্ণ ক্ষমতা সেটা ব্যবহার করা হয় না, বা পরিদর্শকের যে অবহেলা বা দুর্বল পরিদর্শনের জন্য শ্রমিক ও যন্ত্রাদি কর্মহীন অবস্থায় থাকে। তাহলে এগুলো হচ্ছে ত্রুটিযুক্ত পরিকল্পনার কারণে এবং যান্ত্রিক কারণে যন্ত্র কর্মহীন অবস্থায় থাকতে পারে। এরপরে শ্রমিকের কর্মহীনতা আমরা দেখব। কর্মহীন শ্রমিক কি? উৎপাদন প্রক্রিয়ায় অনেক সময় শ্রমিক কর্মহীন অবস্থায় থাকে কিন্তু উক্ত সময়ের জন্য তাদেরকে মজুরি প্রদান করা হয়। তাহলে শ্রমিক দেখা যাচ্ছে যে উৎপাদন কাজ ছাড়াও এমনিতেই কর্মহীন অবস্থায় থাকে এবং সেই সময়ের জন্য তাকে পে করতে হয় বা মজুরি প্রদান করতে হয়। তো কি কি কারণে কর্মহীন থাকে শ্রমিক? হরতাল। শ্রমিকরা যদি হরতাল করে তাহলে দেখা যাচ্ছে লকআউট, বা যদি তারা লকআউট করে, তারপর হচ্ছে শ্রমিক হরতাল যদি করে, দুর্ঘটনা কোনো যদি ঘটে, প্রাকৃতিক ইত্যাদি কারণে শ্রমিকরা উৎপাদনে অংশগ্রহণ না করে কর্মহীন অবস্থায় সময় অতিবাহিত করে। তাহলে তারা যদি কোনো হরতাল করে, লকআউট করে, বেল হয়ে যায়, দুর্ঘটনা যদি কোনো ঘটে থাকে, প্রাকৃতিক যদি দুর্যোগ ঘটে থাকে তাহলে তারা সেই সময় কর্মহীন অবস্থায় সময় পার করে। যন্ত্রের ত্রুটি
যদি যন্ত্রের কোনো ত্রুটি দেখা যায়, যন্ত্র যদি নষ্ট হয়ে যায় বা বসে ব্রেকডাউন হয়, লোডশেডিং ইত্যাদির কারণে শ্রমিকগণ দেখা যাচ্ছে যে মেশিন নষ্ট, তখন তারা দেখা যাচ্ছে যে কাজ নেই, সেই সময় তারা অলস সময় পার করে। পরিদর্শনা, দুর্বল পরিদর্শনের কারণে শ্রমিকরা বসে গল্প কাটায়। দেখা যাচ্ছে যে দুর্বল পরিদর্শন যদি হয়, পরিকল্পনা যদি ত্রুটিযুক্ত থাকে, তারপরে হচ্ছে যে পরিদর্শক যদি সঠিকভাবে পরিদর্শন না করে, কাজে ফাঁকি দেয়, তখন দেখা যাচ্ছে যে শ্রমিকরা গল্প গুজব করে সময় কাটায়। তাছাড়া পরবর্তী কাজে নির্দেশ সময় না মতো না পেলে, তাহলে নেক্সট ডে একটা উৎপাদন শেষ হলে, এক ব্যাচ উৎপাদন শেষ হলে পরবর্তীতে কি উৎপাদন করতে হবে সেই নির্দেশনাটা যদি যথাসময়ে না আসে, তাহলে দেখা যাচ্ছে যে শ্রমিকগণ বসে থাকে। প্রাকরণকারী বা এস্টিমেটকারী উপযুক্ত কারণ বিবেচনা করে অভিজ্ঞতার ভিত্তিতে কাজের মোট সময়ের সাথে উক্ত সময় বিবেচনা করে থাকে। তাহলে এই হচ্ছে অলস সময়। এখন শ্রম ব্যয়ের হিসাবের ক্ষেত্রে বিবিধ সময়গুলো উল্লেখ করা হয়। শ্রম খরচ নির্ণয়ে প্রয়োজনীয় কি কি সময় সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। বেকার সময়, সাধারণত সময় কার্ড ও জব কার্ডে লিপিবদ্ধ সময়ের মধ্যে কিছু পার্থক্য দেখা দেয়। সময় কার্ড ও জব কার্ড লিপিবদ্ধ সময়ের মধ্যে কিছু পার্থক্য দেখা দেয়, একে বেকার সময় বলে। শ্রমিকেরা বেকার সময়ের মজুরি পায়, কিন্তু সেই সময় তারা কোনো উৎপাদন কাজে নিয়োজিত থাকে না। স্বাভাবিক বেকার সময়, বেকার সময় বলা হচ্ছে যে দুই ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক বেকার সময়, এটা হচ্ছে অস্বাভাবিক বেকার সময়। অনিবার্য কারণে শ্রমিকের যে সময় নষ্ট হয়, অর্থাৎ অনিবার্য কারণে, যেটা অবশ্যই ঘটবেই, সেই কারণে যেটা সময়টা নষ্ট হয় তাকে বলা হচ্ছে স্বাভাবিক বেকার সময়। যথা কারখানার ফটক ও কার্য বিভাগের জন্য প্রয়োজনীয় যাতায়াত, কারখানার ফটক ও কার্য বিভাগের জন্য কার্য বিভাগের মধ্যে প্রয়োজনীয় যাতায়াত করতে হয়, এই সময়টুকু যে ব্যয় হয়। এক কাজ শেষ করে অন্য কাজে যোগদান করতে যে সময় ব্যয় হয়। ব্যক্তিগত প্রয়োজনে বা কেউ দেখা যাচ্ছে যে টেলিফোনে কথা বলে, অনেকে দেখা যাচ্ছে যে বাথরুমে যেতে পারে, ইত্যাদি ব্যক্তিগত প্রয়োজন থাকতে পারে। এই সময়টাকে বলা হচ্ছে স্বাভাবিক বেকার সময়। এখন হচ্ছে যে চা বিরতি বা টি ব্রেকের কারণেও দেখা যাচ্ছে যে বেকার সময় বার করে। অস্বাভাবিক বেকার সময়, অনেক সময় অস্বাভাবিক কারণে উৎপাদিত বন্ধ, অনেক সময় অস্বাভাবিক কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। অস্বাভাবিক কারণে অর্থাৎ যেটা হচ্ছে ঘটার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে ঘটে যায় দুর্ঘটনাবশত, সেই কারণটাকে বলা হচ্ছে যে অস্বাভাবিক সময় বা অস্বাভাবিক বেকার সময়। এরূপ অস্বাভাবিক কারণের মধ্যে যেমন হচ্ছে যে ধর্মঘট, যে কোনো সময় ধর্মঘট বা হরতাল করতে পারে, মালের অভাব বা কাঁচামালের অভাব দেখা দিতে পারে, অর্থাৎ পণ্যতে যে সকল মালের প্রয়োজন সেগুলোর অভাব দেখা দিতে পারে, যন্ত্রপাতির বিকলতা বা যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে, বৈদ্যুতিক গোলযোগ বা লোডশেডিং, বিদ্যুৎ চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি হচ্ছে অস্বাভাবিক বেকার সময়। অতিরিক্ত সময়ের কাজ বা ওভারটাইম, স্বাভাবিক শ্রম সময়ের অতিরিক্ত কাজের জন্য পারিশ্রমিক হার অধিক হয়। স্বাভাবিক শ্রম যে স্বাভাবিক সময় আছে সেটার অতিরিক্ত কাজের জন্য পারিশ্রমিকের হার অধিক হয়। বাংলাদেশে কোনো শ্রমিককে সপ্তাহে সাধারণত 48 ঘন্টার অধিক খাটালে অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুণ হারে মজুরি দিতে হয়। তাহলে বাংলাদেশে যে বলা হচ্ছে প্রচলিত যে নিয়ম আছে, কোন শ্রমিককে সপ্তাহে সাধারণত 48 ঘন্টা, 48 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টা, তার মানে সপ্তাহে 48 ঘন্টা বলতে বোঝাচ্ছে দিনে মোটামুটি 8 ঘন্টা। তাহলে দিনে 8 ঘন্টার যদি সে বেশি পরিশ্রম করে, সেই অতিরিক্ত সময়ের জন্য তাকে দ্বিগুণ হারে মজুরি প্রদান করতে হয়, এটাকে বলা হচ্ছে ওভারটাইম। এখন অলসতার বহুবিধ কারণ রয়েছে, তার মধ্যে প্রধান কারণগুলো আমরা আবার একটু দেখে নিই। বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে। তাহলে যান্ত্রিক ত্রুটির মধ্যে যেগুলো আছে সেগুলো কি? যন্ত্রপাতি ত্রুটি, ব্রেকডাউন, যন্ত্রপাতি যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি কারণ। প্ল্যানিং যদি ঠিক মতো না করা হয়, মানসিক দুশ্চিন্তা বা মেন্টাল ডিজিজ যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে অলস সময় বার করতে পারে বা বেকার সময় বার করতে পারে। অল্প মজুরি, যদি তাদের মজুরি নিয়ে স্যাটিসফাইড না থাকে, তারা যদি সন্তুষ্ট না থাকে তাদের বেতন নিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে এই অলসতাটা করতে পারে। অস্বাভাবিক কাজ, তারপরে অস্বাভাবিক কাজ মানে হচ্ছে প্রয়োজনীয় কাজ ছাড়া এক্সট্রা যে আদার্স কাজগুলো করা হয়। জবাবদিহিতার অভাব, যদি জবাবদিহিতা না থাকে কাজের ক্ষেত্রে। পুরস্কারের অপ্রাচুর্যতা, যদি দেখা যাচ্ছে যে ভালো কাজ করলে বা উৎসাহ প্রদানের জন্য পুরস্কারের একটা তাদের দেওয়া হয়, পুরস্কার প্রদান করে তাদের যদি উৎসাহ প্রদান করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কাজ করার আগ্রহ ঘটে, অনীহাটা দূরীভূত হয়। কিন্তু যদি সেখানে পুরস্কারের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা না থাকে, তাহলে দেখা যাচ্ছে সেখানে অলসতার মতো কারণ করতে পারে। শাস্তির অভয়তা,
শাস্তির যদি ভয় না থাকে, ল্যাক অফ পানিশমেন্ট, সেখানে যদি শাস্তি যদি ব্যবস্থা না থাকে অলসতার কারণে বা কাজে ফাঁকি দেওয়ার কারণে, তাহলে সেখানে অলসতা ঘটতে পারে। যথাযথ যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাব, যদি কাঁচামালের বা যথাযথ যন্ত্রপাতির অভাব দেখা দেয় তাহলে দেখা যাচ্ছে যে অলসতাটা ঘটতে পারে। এরপর হচ্ছে যে শ্রমিকদের অসুস্থতার কারণে কর্মের অভাব বা কাজ যদি না থাকে, কোনো একটা কাজের পর আর একটা কাজের যদি অর্ডার না আসে, মানসিক আঘাতের কারণে, কর্মে ভয়, অসহযোগিতা, যদি সে সহযোগিতা না পায়, পুনঃ পুনঃ কাজ, একই ধরনের কাজ বারবার করার কারণে দেখা যাচ্ছে যে অলসতাটা ঘটতে পারে। ইচ্ছার যদি অভাব থাকে, অব্যবস্থাপনা বা ল্যাক অফ ম্যানেজমেন্ট, যদি ব্যবস্থাপনা সঠিকভাবে না হয় এবং ইচ্ছা যদি সদিচ্ছা যদি না থাকে কাজ করার, তাহলে দেখা যাচ্ছে অলসতাটা ঘটতে পারে। কৌশল গ্রহণে অজ্ঞতা, অর্থাৎ কি কৌশলে কাজ করলে শ্রমিকদের যথাযথ উপায়ে সর্বোচ্চটা বের করে আনা যায়, সেটা যদি সেই কৌশলটা যদি জানা না থাকে তাহলে দেখা যাচ্ছে যে অলসতাটা ঘটতে পারে। তাহলে এইসব কারণগুলোকে বলা হচ্ছে অলসতার প্রধান প্রধান কারণ। এইসব কারণে অলসতাটা ঘটে থাকে। এরপরে আসি সময় নিরীক্ষা ও গতি নিরীক্ষা, টাইম স্টাডি এবং মোশন স্টাডি। টাইম স্টাডি বলা হচ্ছে কাকে, যে অনেক সময় কার্য পরিমাপ এবং সময় নিরীক্ষা একই অর্থে ব্যবহার করা হয়। কার্যের পরিমাপ এবং সময় নিরীক্ষা একই অর্থে ব্যবহার করা থাকে, কারণ কার্য পরিমাপের অনেক অংশ জুড়ে সময় নিরীক্ষা রয়েছে। সময় নিরীক্ষা হচ্ছে কার্যের প্রকৌশল বিশ্লেষণ, যার সাহায্যে নির্দিষ্ট কার্য সম্পাদন করতে কত সময় পর্যন্ত তা নির্ধারণ করা যেতে পারে। তাহলে সময় নিরীক্ষার মাধ্যমে একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করতে কত সময়ের প্রয়োজন তা নির্ধারণ করা যায়। একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করতে কত সময়ের প্রয়োজন তা নির্ণয় করা যায়। এটি শ্রমিক কর্মীদের কাজের উপযুক্ত পরিমাপ নির্ধারণ করে থাকে। তাহলে এটি শ্রমিক কর্মীদের মাঝে কাজের যে উপযুক্ত পরিমাপ সেটা নির্ধারণ করে থাকে। গতি নিরীক্ষা বা মোশন স্টাডি কি, কার্য সম্পাদনের জন্য যে সমস্ত গতি প্রয়োজন হয়, কার্য সম্পাদনের জন্য যে সমস্ত গতির প্রয়োজন হয়, এর কারিগরি বিশ্লেষণ হচ্ছে গতি পরীক্ষা বা মোশন স্টাডি। তাহলে সময় নিরীক্ষাটা কি হচ্ছে, যে একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করতে কত সময় প্রয়োজন তার প্রকৌশল বিশ্লেষণটাই হচ্ছে সময় নিরীক্ষা, এবং কার্য সম্পাদনের জন্য যে সমস্ত গতি বা মোশন প্রয়োজন হয় তাদের কারিগরি বিশ্লেষণটাই হচ্ছে গতি নিরীক্ষা বা মোশন স্টাডি। উৎপাদন ব্যয় বিশ্লেষণ। উৎপাদন ব্যয় নিম্নলিখিত পদ্ধতিতে নির্ণয় বা বিশ্লেষণ করা যায়, অর্থাৎ উৎপাদন ব্যয়টা নিম্নলিখিত পদ্ধতিতে নির্ণয় করা যায়। আচ্ছা, মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট কিভাবে নির্ণয় করা যায়? প্রত্যক্ষ যে মাল, এর সাথে প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ খরচ যোগ করলে মুখ্য ব্যয়টা পাওয়া যায়। অর্থাৎ মুখ্য ব্যয় কতটুকু হয়েছে সেটা পাওয়া যায় কিভাবে? প্রত্যক্ষ মাল, অর্থাৎ সরাসরি যে মালগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয় এবং সরাসরি যে শ্রম ব্যবহার হয়, এবং প্রত্যক্ষ যে খরচ, তাহলে প্রত্যক্ষ মাল, শ্রম এবং প্রত্যক্ষ খরচ, এই তিনটা যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যায়। প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যায়। উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট। আচ্ছা, মুখ্য ব্যয়ের সাথে প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ ইত্যাদির সাথে যদি কারখানার উপরি খরচ বা ওভারহেড কস্টটা যোগ করা হয় তাহলে পাওয়া যাবে উৎপাদন ব্যয়। অর্থাৎ মুখ্য ব্যয়ের সাথে একটা পণ্য উৎপাদন করতে যে মুখ্য ব্যয় হয়েছে সেইটার সাথে যদি কারখানার উপরি খরচ বা ওভারহেড কস্টটা যোগ করা হয় তাহলে টোটাল উৎপাদন ব্যয়টা পাওয়া যায়। এরপর হচ্ছে টোটাল কস্ট। তাহলে একটা দ্রব্য উৎপাদন করতে যে ব্যয় হয় সেই উৎপাদন ব্যয় এবং এর সাথে প্রশাসনিক এবং বিক্রয় ও বিক্রি খরচ যোগ করলে মোট ব্যয় পাওয়া যায়। তাহলে একটা দ্রব্য উৎপাদন করতে মোট কত ব্যয় হলো সেটার জন্য আমার প্রয়োজন কি? উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক এবং বিক্রয় ও বিক্রি খরচ। অর্থাৎ উৎপাদন কি হয়ে গেল, প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ যে খরচ এবং কারখানার উপরে খরচ মিলায়ে উৎপাদন ব্যয়, উৎপাদন করতে যে ব্যয়গুলো হলো সেগুলো হচ্ছে উৎপাদন ব্যয়। এখন এই উৎপাদন ব্যয়, উৎপাদন একটা দ্রব্য হয়ে গেল, এরপরে প্রশাসনিক এবং একে বিক্রয় ও বন্টন করতে যে খরচগুলো হয় এর সাথে যোগ করলে পাওয়া যাবে মোট ব্যয়। তাহলে মোট ব্যয়টা কিভাবে পাওয়া যাবে? উৎপাদন ব্যয় এর সাথে প্রশাসনিক এবং বিক্রয় ও বিলি খরচ যদি যোগ করে তাহলে মোট ব্যয় পাওয়া যাবে। বিক্রয় মূল্য কিভাবে পাওয়া যাবে? মোট ব্যয় এবং কতটুকু লাভ করব বা কতটুকু মুনাফা করব সেটা যোগ করলে পাওয়া যাবে দ্রব্যটির বিক্রয় মূল্য। তো অনেক সময় দেখা যাচ্ছে যে লোকসানও হইতে পারে, তো লাভের জন্যই সাধারণত লাভ যোগ করেই মোট ব্যয় বা বিক্রয় মূল্যটা নির্ধারণ করা হয়। তাহলে আমরা উৎপাদন ব্যয় বিশ্লেষণটা আবার দেখে নিই। মুখ্য ব্যয় বলা হচ্ছে প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ শ্রম ও প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ যোগ করলে পাওয়া যাবে মুখ্য ব্যয়।
উৎপাদন ব্যয় পাওয়া যাবে, মুখ্য ব্যয়, এর সাথে কারখানার যে উপরি খরচ আছে সেগুলো যোগ করলে পাওয়া যাবে উৎপাদন ব্যয়। মোট ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয় প্লাস প্রশাসনিক এবং বিক্রয় ও বিলি খরচ যোগ করলে মোট ব্যয় পাওয়া যাবে। বিক্রয় মূল্য হচ্ছে মোট ব্যয়ের সাথে কতটুকু মুনাফা বা লাভ করবো সেটা যোগ করলে পাওয়া যাবে বিক্রয় মূল্য। মালের ব্যয় হিসাব পদ্ধতি। ব্যয় হিসাবটা কিভাবে নিরূপণ করা হয়? উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বা অন্যান্য মালামাল ব্যবহারের পূর্বে মাল ক্রয় তৎপর, মজুত নিয়ন্ত্রণ, মাল ছাড়া ইত্যাদি বিষয়গুলো উৎপাদন ব্যয়ের উপর প্রভাব ফেলে। মালের ক্রয় হিসাব নির্ণয় করতে নিম্নের বিষয়গুলো বিবেচনা করতে হবে। ফরমাইশের পরিমাণ বা অর্ডার কোয়ান্টিটি। ফরমাইশ পরিমাণকে পুনঃ ফরমাইশ পরিমাণও রি অর্ডার কোয়ান্টিটিও বলা হয়ে থাকে। তাহলে ফরমাইশের পরিমাণকে পুনঃ ফরমাইশের পরিমাণও বলা হয়ে থাকে বা রি অর্ডার কোয়ান্টিটি বলা হয়ে থাকে। এর দ্বারা একসঙ্গে কি পরিমাণ মালের ফরমাইশ প্রদান করতে হবে? ইন অর্ডার কোয়ান্টিটি, ফরমাইশ এর পরিমাণ বলতে অর্ডার কোয়ান্টিটি হচ্ছে যে ফরমাইশ প্রদান করতে হবে তা বোঝায় বা অর্ডার করা হবে সেটা বোঝায়। তাহলে একসঙ্গে কি পরিমাণ মালের ফরমাইশ প্রদান করতে হবে তা বোঝায়। ফরমাইশ ও মজুতকরণের ব্যয় একত্রে যাতে কম হয় সেদিকে লক্ষ্য রেখে ফরমাইশ পরিমাণ নির্ধারণ করা হয়। ফরমাইশ ও মজুতকরণের ব্যয় একত্রে যাতে কম হয় সেদিকে লক্ষ্য রেখে ফরমাইশ পরিমাণ নির্ধারণ করা হয়। এই দুই প্রকার ব্যয় সমষ্টি যে পর্যায়ে সর্বনিম্ন হয় তাকে মিতব্যয় ফরমাইশ বলে। এটি নিম্নরূপ সূত্র সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে ফরমাইশের পরিমাণ নির্ণয় সূত্র হচ্ছে এখানে 2 ইন্টু বার্ষিক প্রয়োজন, অর্থাৎ বার্ষিক কতটুকু মালের প্রয়োজন সেটাকে বলা হচ্ছে বার্ষিক প্রয়োজন। এরপর হচ্ছে ফরমাইশ প্রতি ব্যয়, 2 ইন্টু বার্ষিক প্রয়োজন ইন্টু ফরমাইশ প্রতি ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি ব্যয় কত হচ্ছে পণ্য উৎপাদনে এবং মজুতকরণের শতকরা হার, অথবা 2 ইন্টু বার্ষিক প্রয়োজন ইন্টু ফরমাইশ প্রতি ব্যয়, 2 ইন্টু বার্ষিক প্রয়োজন ইন্টু ফরমাইশ প্রতি ব্যয় একক প্রতি বার্ষিক মজুতকরণ ব্যয় কত হয়। তাহলে √2 ইন্টু বার্ষিক কতটুকু মালের প্রয়োজন এবং অর্ডার প্রতি কতটুকু ব্যয় হচ্ছে বা ফরমাইশ প্রতি কতটুকু ব্যয় হচ্ছে সেটা যদি গুণ করা হয় এবং এর সাথে যদি একক প্রতি বার্ষিক মজুতকরণ ব্যয়, মজুতকরণের শতকরা হার দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ফরমাইশের পরিমাণ। ন্যূনতম সীমা, উৎপাদন যাতে ব্যাহত না হয় তার জন্য যে পরিমাণ মাল সর্বদা মজুত রাখতে হয়। উৎপাদন কার্য যাতে ব্যাহত না হয় এর জন্য উৎপাদন কার্যে যে সকল মালের প্রয়োজন হয় সেগুলো মজুত রাখতে হয়, যেটুক না রাখলেই নাই। উৎপাদন যাতে ব্যাহত না হয় তার জন্য যে পরিমাণ মাল সর্বদা মজুত রাখতে হয়, অর্থাৎ যে পরিমাণ মাল না থাকলে উৎপাদন কার্য চালু রাখা সম্ভব নয় সেই পরিমাণ মাল মজুত রাখাকেই বলা হচ্ছে মালের ন্যূনতম বা নিরাপত্তা মজুত। কেবলমাত্র জরুরি প্রয়োজনে এরূপ মাল ব্যবহৃত হয়। তাহলে এটা সবসময় স্টক করে রেখে দেওয়া হয় যাতে প্রয়োজনের সময় এটা ব্যবহার করা যেতে পারে। মালের ব্যবহার ও সময়ের অনিশ্চয়তার উপর ন্যূনতম পরিমাণ নির্ভর করে। তাহলে মালের ব্যবহার ও সরবরাহ সময়ের অনিশ্চয়তার উপর। তাহলে মাল যদি কম ব্যবহার করা না বেশি ব্যবহার করা, যদি বেশি পরিমাণে ব্যবহার করা যায়, যদি বেশি পরিমাণে মাল ব্যবহার করা হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে মালের প্রয়োজন হয়। আবার যদি সরবরাহ সময় যদি কাঁচামাল বা মাল সরবরাহ করতে সময় বেশি লাগে সেক্ষেত্রে এই ন্যূনতম পরিমাণের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ ন্যূনতম যে মজুত মাল রাখা হয় সেটাকে বা নিরাপত্তা মজুত থেকে মাল নিয়ে উৎপাদন কার্য চালু রাখা হয়। পুনঃ ফরমাইশ সীমা বা রিঅর্ডারিং লেভেল, যে পরিমাণ মাল হাতে থাকলে ফরমাইশ প্রদান করতে হয় তাকে পুনঃ ফরমাইশ সীমা বলে। একে কখনো ফরমাইশ দিতে হবে, একে কখন ফরমাইশ দিতে হবে তা বোঝায়। মালের ব্যবহার ও সরবরাহ সময়ের উপর পুনঃ ফরমাইশ সীমা নির্ভর করে। তাহলে যে পরিমাণ মাল হাতে থাকা অবস্থায় ফরমাইশ প্রদান করতে হয় তাকে পুনঃ ফরমাইশ বলা হয় বা পুনঃ ফরমাইশের সীমা বলা হয়। এতে কখন ফরমাইশ দিতে হবে বা রিঅর্ডার করতে হবে তা বোঝা যায়। মালের ব্যবহার ও সরবরাহ সময়ের উপর পুনঃ ফরমাইশ সীমাটা নির্ভর করে। সর্বোচ্চ সীমা বা ম্যাক্সিমাম লেভেল, যে পরিমাণ মালের অধিক মজুত করা হয় না, যে পরিমাণ মালের অধিক পরিমাণ মাল মজুত করা হয় না তাকে মালের সর্বোচ্চ সীমা বলা হয়। অর্থাৎ যার চাইতে বেশি পরিমাণ মাল মজুত রাখা হয় না সেটাকেই বলা হচ্ছে মালের সর্বোচ্চ সীমা। এটি মালের পুনঃ ফরমাইশ সীমা ফরমাইশের পরিমাণ, মালের ব্যবহার এবং সরবরাহ সময়ের উপর নির্ভর করে। সর্বোচ্চ সীমার অধিক মাল মজুত করলে কার্যকর মূলধন অথবা আবদ্ধ হয়ে পড়ে। তাহলে যদি বেশি পরিমাণে মজুত করা হয় সর্বোচ্চ সীমার অধিক পরিমাণে তাহলে মূলধনটা কি
আবদ্ধ হয়ে পড়ে বা কাজে লাগে না, অকার্যকর হয়ে পড়ে, মজুতকরণের জন্য ব্যয়টা বৃদ্ধি পায়। অবশ্য মালের মূল্য বা ব্যবহার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকলে সর্বোচ্চ সীমার অধিক মাল মজুত করা যায়। তাহলে যদি মালের মূল্য বেড়ে যায় বা ব্যবহার যদি খুব বেশি বৃদ্ধি পায়, সেই আশঙ্কাটা যদি থাকে, তাহলে অধিক পরিমাণে সর্বোচ্চ সীমা যে আছে তার অধিক পরিমাণে মাল মজুত করা যায়। নির্ণয় পদ্ধতিটা কিভাবে নির্ণয় করা যায়? ন্যূনতম সীমার নির্ণয় পদ্ধতি হচ্ছে ন্যূনতম সীমা সমান হচ্ছে পূর্ণ ফরমাইশ সীমা মাইনাস স্বাভাবিক ব্যবহার ইনটু গড় সরবরাহ সময়। ন্যূনতম সীমা সমান হচ্ছে পূর্ণ ফরমাইশ সীমা বা রিঅর্ডারিং লেভেল মাইনাস স্বাভাবিক ব্যবহার ইনটু গড় সরবরাহ সময়। এবং পূর্ণ ফরমাইশ সীমা সমান হচ্ছে সর্বোচ্চ ব্যবহার ইনটু সর্বোচ্চ সময়, সর্বোচ্চ সরবরাহ সময়, সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ ব্যবহার ইনটু সর্বোচ্চ সরবরাহ সময়, সর্বোচ্চ সীমা সমান হচ্ছে পূর্ণ ফরমাইশ সীমা প্লাস ফরমাইশের পরিমাণ মাইনাস ন্যূনতম ব্যবহার ইনটু ন্যূনতম সরবরাহ সময়। এই হচ্ছে নির্ণয় পদ্ধতি। এখন আমরা জানবো শ্রম ব্যয় হিসাবের গুরুত্ব। আচ্ছা, শ্রম ব্যয় হিসাবটা কেন করা হবে? যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে এর মূল্য নির্ধারণে শ্রম ব্যয় হিসাবকরণ অতীব জরুরি। তাহলে পণ্য উৎপাদনের ক্ষেত্রে এর মূল্য নির্ধারণ করার জন্য, পণ্য উৎপাদনে মূল্য নির্ধারণ করার জন্য শ্রম ব্যয় হিসাবকরণ অত্যন্ত জরুরি। শ্রম ব্যয় দ্রব্য উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দ্রব্যের মূল্য নির্ধারণে সরাসরি প্রভাবিত করে। শ্রম ব্যয় হিসাবের মাধ্যমে শ্রমিকের প্রাপ্য পারিশ্রমিক নির্ণয় করা যায়। শ্রমিকের যোগ্যতা অনুসারে মজুরি বৃদ্ধি পায়, আর শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক পায়, অধিক উৎপাদনের জন্য উৎসাহী হয়। উৎপাদন বৃদ্ধির ফলে একক উৎপাদনের উপরি খরচ হ্রাস পায়। তাছাড়া শ্রমের কোনো প্রকার অপচয় যাতে না হয় এবং শ্রমকে যাতে সুষ্ঠুভাবে কাজে লাগানো যায়, এই উদ্দেশ্যে শ্রম ব্যয় নিরূপণ করা হয়। অতএব উপরোক্ত আলোচনা হতে এটি প্রতিপাদন হয় যে উৎপাদন কাজে কোনো প্রতিষ্ঠানের জন্য শ্রম ব্যয় হিসাব একটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে শ্রম ব্যয় হিসাব বলা হচ্ছে যে অত্যন্ত জরুরি। এর ফলে শ্রমিকের পর্যাপ্ত পরিমাণ বা প্রাপ্য যে পারিশ্রমিক সেটা নির্ণয় করা যায়। তারপরে হচ্ছে যে ন্যায্য পারিশ্রমিক পাওয়ার ফলে তারা কাজের প্রতি উৎসাহী হয় এবং শ্রমের কোনো প্রকার অপচয় না হয়, আর হচ্ছে যে শ্রমের অপচয় ঘটে না এবং শ্রমকে সুষ্ঠুভাবে কাজে লাগানো যায়। তবে শ্রম ব্যয় নিরূপণের মাধ্যমে দেখা যাচ্ছে শ্রমিকদের যথাযথভাবে কাজে লাগানো যায়, তাদের প্রাপ্য মজুরি বা পারিশ্রমিক দেওয়া সম্ভবপর হয় এবং তাদেরকে সুষ্ঠুভাবে কাজে লাগানো যায়। তাছাড়া এর ফলে দেখা যাচ্ছে যে উৎপাদনের উপরি খরচগুলো হ্রাস পায় সঠিকভাবে নির্ণয় করার ফলে। তাহলে এগুলো হচ্ছে শ্রম ব্যয় হিসাবে গুরুত্ব। সুতরাং শ্রম ব্যয় হিসাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর হাজিরাটা আমি বলেছি যে গুগল ফর্মে তোমরা হাজিরাটা দিয়ে সাবমিট করবে, রোল নম্বর, গ্রুপ, শিফট লিখে। তার হাজিরাটা সবার একসাথে পাওয়া যাবে। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে স্থায়ী ও পরিবর্তনশীল খরচ, প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ, বিক্রয় ও বিলি খরচ, অলসতার কারণ, ব্যয় হিসাব পদ্ধতি। এগুলো তোমাদের সেশনাল খাতায় লিখে জমা দিতে হবে। আমাদের পরবর্তী আলোচনা ব্যয়ের উপাংশ সমূহ কি কি তা আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।